আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। নমস্কার, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু এ কে ফজলুল হক কেন ব্যতিক্রমী। আবুল ফজল ফজলুল হক বিরাট নাম, বিরাট হৃদয়, বিরাট ব্যক্তিত্ব। বাংলার মানুষ হক সাহেব বলতে তাকেই বোঝাতেন। আবার অবিভক্ত ভারতে পরিচিত ছিলেন শেরি বাংলা হিসেবে। ছিলেন মেধাবী ছাত্র। ছাত্র জীবন শুরু হয়েছিল বরিশালে, পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে। বরিশাল থেকে কলকাতায় এসে নিজের একটা জায়গা করে নিয়েছিলেন। তিনি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্য, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম প্রিয় ছাত্র। পেশাগত জীবনের প্রারম্ভে তিনি ছিলেন স্যার আশুতোষ মুখার্জির চেম্বার জুনিয়র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ ও স্নেহধন্য। সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, রামপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখের তিনি ছিলেন ঘনিষ্ঠ। কাজী নজরুল ইসলাম ও কাকাবাবু মুজাফফর আহমেদ নবযুগ পত্রিকার অভিভাবক। রাজনৈতিক জীবনে তিনি একসময় ছিলেন স্বরাজ্য পার্টির মুখ। পরবর্তীকালে তিনি প্রতিষ্ঠা করেন কৃষক প্রজা পার্টি। তিনি হয়েছিলেন কখনো জাতীয় কংগ্রেসের সম্পাদক, কখনো মুসলিম লীগের সভাপতি, কখনো হয়েছেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, কখনো উনি হয়েছিলেন কলকাতার মেয়র, কখনো পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আবার পূর্ব পাকিস্তানের গভর্নর। পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। রাজনৈতিক জীবনে ছিল বিভিন্ন টানাপোড়েন, কিন্তু সবসময় তিনি ছিলেন প্রান্তিক মানুষের পক্ষে। বিশেষ করে কৃষক, শ্রমিক, মহিলাদের শিক্ষার প্রতি তার অবদান অতুলনীয়। আজকের এই ব্যতিক্রমী মানুষটিকে নিয়ে আলোচনায় উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই আমাদের যে ব্যতিক্রমী আলোচনায় কয়েকজন ব্যতিক্রমী মানুষ। তার মধ্যে আমরা পেয়েছি বাংলাদেশের প্রথিতযশা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। উনি সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা। 10ই এপ্রিল বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণাপত্র হয় তা উনি রচনা করেন। 1972 বাংলাদেশের সংবিধানের ড্রাফটিং কমিটির অন্যতম সদস্য। এছাড়াও রয়েছেন আমাদের ভারতবর্ষ থেকে প্রাক্তন সাংসদ, দীর্ঘদিনের সাংসদ মোহাম্মদ সেলিম, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী। উনি রয়েছেন এখানে। রয়েছেন ব্যারিস্টার তানিয়া আমির, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে জাস্টিস চিত্ততোষ মুখোপাধ্যায় উনি উপস্থিত হয়েছেন এই আলোচনায়। বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় আপনারা জানেন যে কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। মহারাষ্ট্র এবং ব্যাঙ্গালোর কর্ণাটকের উনি গভর্নর ছিলেন। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত ফজলুল হক সাহেবের জীবনচর্চার আয়োজন করেছেন বলে আমি আনন্দিত। আমি যখন কৈশোরে উপনীত হয়েছি সে সময় ফজলুল হক সাহেবের নামের সঙ্গে তার কার্যের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় ঘটেছিল। ফজলুল হক সাহেব আমার পিতামহর কাছে আর্টিকেল ক্লার্ক অর্থাৎ আইন শিক্ষার শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন এবং
তার সেটি সমাপ্ত হলে তিনি আমার ঠাকুরদাদার জুনিয়র হিসেবে কাজ করেছেন। আমার বাবা, আমার পিতৃব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। এ কারণে আমার কাছে তার অনন্য ব্যক্তিত্বের সঙ্গে মনে পড়ে আমাদের পরিবারের সঙ্গে হক সাহেবের ঘনিষ্ঠতা। কিন্তু রাজনৈতিক জীবনে তিনি একসময় আমার পিতার রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন সংস্থায়। কাজ অর্থে তেনার সেই সব রাজনৈতিক দলের সঙ্গে একই সঙ্গে কাজ করা। আবার দুজনের মধ্যে আমার পিতার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ ঘটেছে। তেমনি ঘটেছিল আমার পিতৃব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে হক সাহেবের মতদ্বৈত, তাদের দুই রাজনৈতিক দলের পক্ষভুক্ত হওয়ায় তাদের মধ্যে সংঘর্ষ। কিন্তু এই রাজনৈতিক এর রাজনীতি তাদের ব্যক্তিগত সম্পর্কে তিক্ত করেনি। চিরদিন ব্যক্তিগত জীবনে আমার বাবা, আমার বিশেষত আমার কাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আন্তরিক সম্বন্ধ ছিল, ঘনিষ্ঠতাও ছিল। আমি হক সাহেবকে সেই সূত্রে দেখেছি আমাদের বাড়িতে। দীর্ঘকায় চেহারা, বেশবাসে তেমন নজর নেই, কৃষ্ণকায় রং, কিন্তু হৃদয়টা অত্যন্ত স্বচ্ছ এবং মানুষকে ভালোবাসা, মানুষের জন্য আন্তরিক প্রচেষ্টা সবসময় তার আগ্রহ দেখেছি। এবং আরেকটা কথা আজকের দিনে আমার স্মরণ হয় যে 1935 সালের আইনে যখন প্রথম নির্বাচন ঘটল, সাধারণ নির্বাচন ঘটল, তখন ফজলুল হক সাহেব তাঁর পার্টি কৃষক প্রজা সমিতি, তার একটি গরিষ্ঠ দল ছিল। কংগ্রেস যদিও বিভক্ত হয়েছে, তবু সাধারণ আসনগুলো থেকে কংগ্রেসেরও অনেক পাল্লা ভারী। মুসলিম লীগের পক্ষে এককভাবে মন্ত্রিসভা গঠন করা সম্ভব ছিল না। সে সময় ফজলুল হক সাহেব কংগ্রেসের কাছে প্রস্তাব রেখেছিলেন যে যৌথভাবে মন্ত্রিত্ব গঠনের জন্যে, মন্ত্রিসভা গঠনের জন্যে। কিন্তু কংগ্রেস পার্টির হাইকমান্ড বলা হতো, বিশেষত জওহরলাল নেহরু, বিরোধিতার জন্যে কংগ্রেস পার্টির সঙ্গে ফজলুল হক সাহেবের কৃষক প্রজা দলের মৈত্রী সম্ভব হয়নি। বলতে তার প্রতি অসম্মান না করেও বলবো, ফজলুল হক সাহেবের সবসময় একটা পদের উনি প্রতি মোহ ছিল। ফলে
তিনি মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশন পার্টি করে প্রথম মন্ত্রিসভা গঠন করেন আমাদের বাংলা প্রেসিডেন্সির বিধানসভায়। সে সময় তিনি কৃষক প্রজা পার্টির যে উদ্দেশ্য, সেই অনুসারে যারা গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্যে কতকগুলি আইন পাশ করিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলার প্রজাস্বত্ব আইন বা বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। তার সংশোধনে তাদের কৃষকদের তাদের জমির ওপর অধিকার সম্বন্ধে খানিকটা সুব্যবস্থা করা হয়েছিল। তেমনি ব্যবস্থা করা হয়েছিল যারা ঋণগ্রস্ত, যারা ঋণে জর্জরিত, সেই সব গ্রামের মানুষদের জন্যে কিছুটা সুরাহা করার মহাজনী আইনেরও সংশোধন করেছিলেন। আবার কিছু আইন যিনি প্রস্তাব করেছিলেন সেগুলি বিতর্কিত ছিল। তবে এর দীর্ঘ আলোচনা না করে বলবো যে হক সাহেব ক্রমশ মুসলিম লীগের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন। ফলে 1940 সালের লাহোরে মুসলিম লীগের যে প্রস্তাব পাকিস্তান গঠনের জন্য পাশ করা হয়, তিনি সেই প্রস্তাবটি মুভ করেছিলেন সেই লাহোর অধিবেশনে। যাই হোক, যারা সেই সময় অবাঙালি মুসলমান বিশেষ করে, তাদের বিরোধিতা ছিল। সোহরাওয়ার্দী সাহেব তো প্রতিদ্বন্দ্বী ছিলেন ফজলুল হক সাহেবের। ফলে কৃষক প্রজা পার্টির মুসলিম লীগের যে ঐক্য, যে মৈত্রী ছিল, সেটা ভেঙে গেল, মন্ত্রিসভার পতন ঘটল। আর ফজলুল হক সাহেবের সঙ্গে তখন কংগ্রেসি দলের নেতা শরৎচন্দ্র বসু এবং আমার মেজ পিতৃব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টির স্থাপিত হলো এবং তারা সেই প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি হক সাহেবকে মুখ্যমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করবার স্থিরকৃত হলো। কথা হয়ে শরৎচন্দ্র বসুকে তখনকার গৃহমন্ত্রী বা হোম মিনিস্টার করবার প্রস্তাবনা হয়েছিল, কিন্তু তাঁর শপথ গ্রহণের পূর্বেই তিনি ভারত রক্ষা আইনে গ্রেফতার হলেন এবং আলিপুর জেলে অবস্থান করছিলেন। কিন্তু মন্ত্রিসভার গঠন তখনও সম্পূর্ণ হয়নি। আমার কাকা হচ্ছেন অর্থমন্ত্রী, তিনি এবং মুখ্যমন্ত্রী ফজলুল হক সাহেব জেলে গিয়ে হক সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন। হক সাহেব শরৎচন্দ্র বসুর কংগ্রেস পার্টি থেকে কারা প্রতিনিধি হিসেবে মন্ত্রী হবেন, তিনি দুজনের নাম করেছিলেন। সে বিষয়ে পরে একটা অবশ্যই বিরোধও হয়েছিল পার্টির মধ্যে, কংগ্রেস পার্টির মধ্যে। তারা প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টিতে যুক্ত হলেন। যদি এই মৈত্রী
দুই সম্প্রদায়ের পক্ষ যারা প্রতিনিধি ছিলেন, যে যৌথ কোয়ালিশন মন্ত্রিসভা গঠন হয়েছিল, তা যদি সাফল্য মণ্ডিত হতো, তাহলে হয়তো ভারতের ইতিহাস অন্যভাবে রচিত হতো। যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা 47 সালে স্বাধীনতা পেলাম, সেটা হয়তো এড়ানো যেত। যাই হোক, সেই সময় হক সাহেবকে আমার মেজ কাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেশি হয়েছিল, এবং সেই কারণে এই মন্ত্রিসভাকে ঠাট্টা করে বলা হতো শামা হক মন্ত্রিত্ব। কিন্তু এই মৈত্রী বেশি দিন রক্ষা করা সম্ভব হয়নি, এই কারণে যে সে তৎকালীন গভর্নর স্যার জন হারবার্ট মুসলিম লীগের সদস্যদের সঙ্গে, এবং তখন ইউরোপিয়ান গ্রুপ বলে কয়েকজন আমাদের বিধানসভার সদস্য ছিলেন, তাদের সহায়তায় এই মন্ত্রিসভার পতন ঘটে, প্রায় নাটকীয়ভাবে। এই কারণে যে স্যার জন হারবার্ট, তিনি সেই সময়ের 1935 সালের ভারত শাসন আইনের বলে ফজলুল হক সাহেবকে চাপ দিতে থাকেন যে এখানে কোয়ালিশন মন্ত্রিত্ব গঠিত হোক, এবং তাতে মুসলিম লীগের সদস্যদেরও মন্ত্রিত্ব করা হবে। খানিকটা রাজনীতিতে তার প্রভাব স্তিমিত হয়েছিল, তবে তার সৌহার্দ্য, তার আন্তরিকতা আমার মধ্যম পিতৃব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল, এবং যে হানাহানি মারামারি সেই সময় প্রাক স্বাধীনতা কালে, সে বিষয়ে তিনি যেন একটু দূরে ছিলেন। এসবের থেকে বিতর্কমূলক ব্যাপারে তার মতামত ছিল না। স্বাধীনতা 47 সালে হওয়ার পরে তিনি কিছুদিন বাদে চলে গেলেন পূর্ব পাকিস্তানে। তার সেই পূর্ব পাকিস্তানে তার জীবন সম্বন্ধে বন্ধুবর সৌম্যব্রত বলেছেন। আমি সেটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা নয়, আমি বলতে চাই না। তবে সবই সময় ফজলুল হক সাহেবের আন্তরিকতা, মানুষকে সেবা করার একটা সৌজন্য, স্নেহময় ব্যবহার চিরদিন আমার স্মরণে থাকবে। ধন্যবাদ স্যার। আমাদের দ্বিতীয় বক্তা আপনি বাংলাদেশের প্রথিতযশা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। স্যার, আপনি যদি আপনার বক্তব্য এই প্রসঙ্গে যদি বলেন। ধন্যবাদ। আমার পরবর্তী বক্তা বিচারপতি চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, তিনি ইতিমধ্যে খুব সুন্দর এবং সাবলীলভাবে কলকাতার থাকাকালীন অবস্থায় শেরেবাংলা থেকে ফজলুল হকের সাথে তৎকালীন
সময়ের যারা খুবই প্রমিনেন্ট লিডার্স ছিলেন বিভিন্ন ক্ষেত্রে। লাহোরের সর্বভারতীয় মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে 23শে মার্চ মুসলিম লীগের অন্যতম নেতা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক, ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে সমস্ত প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ওই সকল অঞ্চলের সমন্বয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ইজ দ্য ফেমাস হিস্টোরিক লাহোর রেজলিউশন। মুসলিম লীগের অন্যতম কর্ণধার চৌধুরী খালিকুজ্জামান অন্যান্য নেতৃবৃন্দ সে রেজলিউশনকে সমর্থন করেন। ইংরেজিতে যে ভাষ্যটি আমি পাই সেটাকে আমি ইংরেজিতে পড়ছি। No constitutional plan would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles, namely that the geographically contiguous units demarcated into regions which should be so constituted with such territorial readjustments as may be necessary, that the areas in which the Muslims are in majority, as in the northwestern and eastern zones of India, should be grouped to constitute independent states. The states, this one is very important because there's a big controversy which rose later on. States, Jinnah Sahib বলেন যে states, শেরেবাংলাকে ফজলুল সাহেব বললেন independent states are Jinnah Sahib বলেন যে S9. So this is the controversy between the two, in which the constituent unit shall be autonomous and sovereign. Adequate, effective, and mandatory safeguards should be specified, provided in their religious, cultural, economic, political, administrative, and other rights, unquote. The history and geography of the subcontinent, states become the victim. The states যেটা সেটাকে স্টেট বানানোর যে চেষ্টা, এটা জিন্নাহ সাহেব যেটা বলেছিলেন যে স্টেটের পরে আর কোনো এস নাই, অথবা একটাই রাষ্ট্র হবে, সেটা পাকিস্তান। কিন্তু ফজলুল হক সাহেবের যে ইন্টারপ্রিটেশন অফ দ্যাট লাহোর রেজলিউশন, যে there will be many, more than one, several states to be like a federation within the framework of Pakistan. Later, S in the resolution being deleted, while states as are pronounced lost the last letter S. In the process, Bengal, along with other provinces, lost their status of states within a federal structure, should have been known as a federation. It could have been the Federation of Bengal. Well, in 1940, Quit India movement led by Mahatma Gandhi came to a high pitch. British government decided to leave India for handing over its empires in India, entrusted, imposed by 1947 Indian Independence Act. A council meeting of Muslim League was held in 1940 on 22nd till 24th March 1940. Sherebangla Abul Qasim Fazlul Haq placed a resolution, since historically known as Lahore Resolution, reproduced here below. I'm now making a quote.
quote, no constitutional plan was written by Sher-e-Bangla Fazlul Haq would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles, namely that the geographically contiguous units demarcated into regions which should be so constituted with such territorial readjustment as may be necessary, that the areas in which the Muslims are in majority, as in the northwestern and eastern zones of India, should be grouped to constitute independent states in which the constituent units shall be autonomous and sovereign. Effective and mandatory safeguards should be specially provided in their religious, cultural, economic, political, administrative, and other rights, unquote. It is to be remembered and noted that All India Muslim League was formed on 31st December 1906 at Dhaka on a motion moved by Sher-e-Bangla Fazlul Haq at the behest of Nawab of Dhaka, Sir Khaja Salimullah, Bengali Muslim, on a motion moved by, it was again Sher-e-Bangla Fazlul Haq, who moved the Pakistan resolution on 23rd March 1940. The Bengali Muslims were the vanguard for protecting their language and culture, and religion are two different things. Bengalis believed that particular language did not make a person better practitioner of any religion. Before leaving Dhaka, Mr. Jinnah had a meeting with a group of university students, which included Sheikh Mujib, Shamsul Haq, Muhammad Toha, Ulihad, Soed Nazrul Islam. Mr. Jinnah tried to put a few words of wisdom in the mind of the students, who cited the examples of Switzerland and Canada, which are multilingual countries and yet very stable democracies. Jinnah was amazed at the audacity of the student leaders to lecture him on the languages. Students believed that particular language did not make a person better practitioner on any religion. Jinnah felt helpless and ran short of words to counter the students' arguments. This was perhaps the worst performance of one of the luminous advocate of the Indian subcontinent. However, Chief Minister Najibuddin convinced Jinnah that Sohrawardi, within bracket, whom he considered his arch rival, was behind the language movement. Najibuddin advised Jinnah to marginalize Sohrawardi, hold on the Muslim leagues in East Pakistan by wooing away his close associates. Najibuddin's criticism of Sohrawardi was very soothing to the ears of the Qaid-e-Azam, who hold on the Muslim League in East Pakistan by wooing away the close associate. Najibuddin's criticism of Sohrawardi's hold of the Muslim League in East Bengal. Bengali leader, and it was as convinced that it was he who was behind the malevolence of Bengali language movement. Jinnah, on the advice of East Bengal Chief Minister,
immediately appointed Muhammad Ali Bogra as Pakistan's ambassador to Burma and Dr. Abdul Muttalib Malik to Burma. So this was a part, this is very important in the language movement and the role of Sher Bangla ke Fazlul Haq, who championed the cause along with the other leaders of Bengal, and we had won the campaign for Bengali to be the state language of Bangladesh. Thank you very much. ধন্যবাদ। আমাদের এই আলোচনায় উপস্থিত হয়েছেন ফাইজুল হক রাজু। ওনার কথা আমরা আগেই বলেছিলাম যে ফজলুল হক সাহেবের পৌত্র। এখন আমি ব্যারিস্টার তানিয়া আমির ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বলছি। আমি প্রথমেই বাংলা ওয়ার্ল্ডওয়াইডকে সাধুবাদ জানাতে চাই এমন একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনাদের যে ইথস, যেটা আমি বুঝলাম, এই আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন সবাইকে একটা কানেক্টিভিটি দেওয়া আজকের মডার্ন যুগে, সেই থিমেই আমার মনে হয়েছে একে ফজলুল হক কাজ করেছিলেন। দুই বাংলার প্রধানমন্ত্রী, একবার নন, পরপর দুবার। উনি একটা জীবনে যে অর্জন করেছেন, অনেকেই হয়তো 10-12টা জীবনেও হয়তো এত অর্জন হয়তো সম্ভব হয় না। উনি আপনার এই যে বেঙ্গল টেনান্টস অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল টেনান্টস অ্যাসোসিয়েশন, এটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের পরে ঢুকল। আপনার পোস্ট পার্টিশন ইউনাইটেড ফ্রন্ট, উনি পলিটিক্যাল যে অফিসগুলা বাংলাদেশে ছিল। এবং একটা আমার কাছে বিস্ময় লেগেছে যে উনি প্রেসিডেন্ট ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং একই সাথে জেনারেল সেক্রেটারি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে ওনার রাজনীতিটা কিরকম ছিল আমরা কি সেটা অনুধাবন করতে পারি বর্তমান প্রেক্ষিত থেকে? এখন রাজনীতিটা হয়ে গেছে মারামারি, কাটাকাটি, কিন্তু একই ব্যক্তি একটা দলের প্রেসিডেন্ট এবং আরেকটা দলের জেনারেল সেক্রেটারি, এবং একটা কোয়ালিশন হয়েছিল বেসড অন কমন ভ্যালুস ফর লিবার্টি, ফর ফ্রিডম, ফর ইকুয়ালিটি। চারটিখানি কথা না। উনি কলকাতার মেয়র ছিলেন, প্রাইম মিনিস্টার তো আনডিভাইডেড বেঙ্গলের ছিলেনই বটে, এবং উনি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল ছিলেন ইস্ট বেঙ্গলের, চিফ মিনিস্টার অফ বেঙ্গল, হোম মিনিস্টার অফ পাকিস্তান, গভর্নর অফ ইস্ট পাকিস্তান, একজন ব্রিলিয়েন্ট মাইন্ড। উনি ট্রিপল অনার্স ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর উনি MA ম্যাথমেটিক্সে করলেন 6 মাসের ভিতরে, কারণ ওই সময় তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমরা মুসলমানরা অঙ্কে ভালো না, তো উনি ইংরেজি থেকে সুইচ করে ম্যাথমেটিক্সে MA পাস করলেন। তারপরে উনি LLB অনার্স পাস করলেন। তুখোর ব্রিলিয়েন্ট লয়ার এবং অ্যাটর্নি জেনারেল। এবং আমি যখন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাই, অনেক সময় পিছনে যে রাস্তাটা আছে যেখানে মসলিয়ামতে আছে হাইকোর্ট গ্রাউন্ডসে, যেখানে শেরে বাংলা আমাদের সাথে এখনো ওনার স্পিরিট আমি মনে করি এখনো আছে সেই গ্রাউন্ডে, ওখান দিয়ে যাই, তখন সত্যি অবাক লাগে যে এই ব্যক্তিত্বটাকে, এই মানুষটাকে, এবং ওনার যে এভলিউশন, রাজনৈতিক একটা এভলিউশন ছিল তার। উনি প্রথমে আইনজীবী, সিভিল সার্ভিসের থেকে আস্তে আস্তে যখন রাজনীতিতে যোগ দিলেন, তারপরে তার চড়াই উতরাই এবং ফাইনালি একটা ইভলভড একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা উনি তৈরি করলেন। এবং সেটাকে আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপট থেকে বোঝা দরকার। এবং
আজকের প্রজন্মের জন্য দিক নির্দেশনটা কি? উনি একটা মুসলিম প্ল্যাটফর্ম থেকে খুব জরুরিভাবে অসাম্প্রদায়িক সেকুলার ভয়েস ছিল। আমার কাছে এটা খুবই পাওয়ারফুল মনে হচ্ছে, এবং স্পেশালি আজকের প্রেক্ষাপট থেকে। কারণ অনেকেই যখন সেকুলারিজমের কথা বলছে, তারা মনে হচ্ছে ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের দেশে একটা চল চলে গেছে আস্তিক নাস্তিক, এই বিষয়গুলো আমরা দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। মোস্ট আনফর্চুনেট। কিন্তু ওনার যে প্ল্যাটফর্ম থেকে উনি সেকুলারিজমের কথা বলেছেন, দ্যাট ইজ ফ্রম দ্য মেজরিটি মুসলিমস অফ বেঙ্গল। এবং এর শুরু ধরেই বাংলাদেশের জন্ম। আমরা মেজরিটি মুসলিম পিপল নিজেদেরকে নিজেরা একটা সংবিধান উপহার দিয়েছি বেসড অন সেকুলার ডেমোক্রেসি। এটা একটা খুব চমৎকার এবং খুব শক্তিশালী একটি অবস্থান। পৃথিবীতে মেজরিটি মুসলমানরা যে দেশে বাস করছে, সেখানে স্বৈরাচার সরকার আছে অথবা একটা বিশেষ পরিবার তাদেরকে নিয়ন্ত্রণ করছে, শাসন করছে, শোষণ করছে। কিন্তু সকল ক্ষমতার মালিক জনগণ, সেটা বাংলাদেশের জন্ম এবং আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। অন দ্য প্রেমিস অফ আন্তর্জাতিক যে মানবাধিকার সনদ আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটের 1 নম্বর অধিকার, সেই অধিকার আমরা বাংলাদেশ থেকে একমাত্র রাষ্ট্র পৃথিবীর বুকে এটা চর্চা করতে সক্ষম হয়েছে। যে কোনো জাতি বা গোষ্ঠী যখনই তারা স্বাধীনতা চেয়েছে, তাদেরকে বলা হয়েছে সেসেশনিস্ট, বিচ্ছিন্নবাদী। কেউ পারেনি। বাংলাদেশ, আমি গর্ববোধ করে বলতে চাই, একমাত্র রাষ্ট্র পৃথিবীর বুকে আমরা সক্ষম হয়েছি এই আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট টু সেলফ ডিটারমিনেশন, এটা প্রতিষ্ঠা করতে। অর্থাৎ এই অধিকারটা কেবলমাত্র আইনের বইয়ে বা মানবাধিকার বইয়ে লিপিবদ্ধ নয়, বাংলাদেশ হচ্ছে জ্বলন্ত উদাহরণ। এবং সেখানে আমরা যখন স্বাধীনতা যুদ্ধে লিপ্ত ছিলাম, আমরা কৃতজ্ঞ শুধু ইন্ডিয়ার কাছে না, বিশেষভাবে কলকাতাবাসী এবং বাঙালি যারা ছিলেন এবং আছেন, যে ধরনের আন্তরিকতা। আমাদের 1 কোটির উপরে রেফিউজি ছিল, এবং তৎকালীন আপনাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাকেও শ্রদ্ধা নিবেদন করছি যে সাপোর্টটা আমরা পেয়েছিলাম। এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন আমাদের প্রথম সরকার, প্রবাসী সরকার নয়, এটা প্রথম সরকার ছিল, মুজিবনগর সরকার, যে নেগোসিয়েশনটা হয়েছিল, সেখানে প্রথম কথাই ছিল যে অ্যাজ কো-ইকুয়াল একটা সভরেন রাষ্ট্র আর একটা সভরেন রাষ্ট্রের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল এটা আমাদের যুদ্ধ, এটা কখনোই যাতে ইন্দো পাক যুদ্ধে রূপান্তরিত না হয়, এবং সেটা আমাদের অর্জন। এই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রতে রূপান্তরিত হতে পারলাম, সেই কেচ্ছা বা সেই ইতিহাস অপূর্ণ থাকবে যদি আমরা শেরে বাংলা একে ফজলুল হকের কথা, তার ভূমিকা, তার অবদান যদি স্বীকার না করি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, আমাদের মহানায়ক, তার সাথে একে ফজলুল হকের যে আরো আগে থেকে এই যে বাংলার আমাদের পলাশিতে হেরে যাওয়ার পর থেকে বাংলার মানুষের যে একটা দীপ্ত স্বাধীন রাষ্ট্র হওয়ার যে চেতনা, সেই চেতনা
শেরে বাংলা ফৌজদারের ভেতরে ছিল এবং উনি নেতৃত্ব দিয়েছিলেন ভাষা আন্দোলন থেকে, যুক্তফ্রন্ট থেকে, এবং অভিন্ন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আরো আমার কাছে যেটা খুব গর্ব লাগে যখন আমি একটু প্রথমের কথা তার বিষয়ে যখন জানার চেষ্টা করি, আমি এখনো তার বিষয়ে শুনছি, জানছি, এবং আমাদের যে বক্তারা ছিলেন তার থেকে অনেক নতুন তথ্য, নতুন প্রেক্ষিত থেকে তাকে বোঝার চেষ্টা করছি। এই যে ইকুয়ালিটির কথা, সাম্যর কথা, যারা নীতিবান ব্যক্তি তারা এগুলো কেবলমাত্র রাজনৈতিক ফায়সা উচিত কায়েমের জন্য কেবলমাত্র উচ্চারণ করেন না, তারা এগুলোকে অনুধাবন করেন এবং অন্তরের অন্তঃস্থলে এই ভ্যালুগুলা তারা চর্চা করেন এবং সেটার প্রমাণ পাওয়া যায় যে ইকুয়ালিটি যে শুধু কৃষক, শ্রমিক, জনতা, দ্য ডিসঅ্যাডভান্টেজ পুয়ার, তার সাথে সাথে নারী ক্ষমতায়ন, ইকুয়ালিটি ফর উইমেন, যেটা সেই সময় অনেক প্রগতিশীল। Before the rest of the world woke up for empowerment of women, সেই সময় স্টেটসম্যানশিপ টা ওনার কেমন ছিল, এবং আমার ধারণা এই জায়গাটা উনি পৌঁছতে পেরেছিলেন কারণ উনি সত্যিকার অর্থে সাম্য এবং ইকুয়ালিটিতে বিশ্বাস করতেন। ইকুয়ালিটি বলতে কেবল ধর্মভিত্তিক, গোত্রভিত্তিক বা আপনার পশ্চিমা colonial power versus India, তা না। Equality means equality for all human beings, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, এবং সেটাই, সেই চেতনা আমাদের সংবিধানের ২৭ অনুচ্ছেদে লিপিবদ্ধ হয়েছে। যেই কাজটা উনি শুরু করেছিলেন সে সময়, এবং নারী শিক্ষার জন্য সে সময় উনি অনেকগুলো স্কুল, কলেজ, এবং বাংলাদেশে এখন ইডেন কলেজ, একটা ফেমাস কলেজ ফর উইমেন অ্যান্ড লেডিজ, সেই কাজটা উনি করে দিয়েছেন। অর্থাৎ যে মানুষ বা মহামানুষ সাম্যর কথা বলবেন, উনি কেবলমাত্র ওনার গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য সাম্যের কথা বলবেন না, গোটা মানব জাতির জন্য সাম্য কথা বলবেন, এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি। এবং যে সময় উনি এই কথাগুলো বলেছিলেন, এই চেতনা উনি উন্মোচন করেছিলেন, তখন নারীদের ভোট ছিল না, ইউরোপীয় নারীদের ভোট ছিল। অনেক দেশে ইউরোপে ভোট এসছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। আমাদের এই উপমহাদেশে নারী ক্ষমতায়নের এবং ফেমিনিস্ট মুভমেন্টটা একটু ভিন্ন ধরনের। এবং আমি যদি মুসলিম জুরিসপ্রুডেন্স থেকে দেখি, তাহলে সুলতানের রাজনীতি থেকে বেগম রোকেয়া, আনব্রোকেন চেইন, এবং তার সাথে এই চেতনার সাথে, এই মুভমেন্টের সাথে, এটা যে শুধু ফেমিনিস্ট মুভমেন্টে অনেক সচেতন পুরুষ ছিলেন, সেই কাতারে শেরে বাংলা ফজলুল হক একজন তো বটেই। এবং একটা খুব ফেমাস কোট, যেটা আমরা অনেকেই জানি, জিনা যখন একটা মিটিং এ উনি শেরে বাংলা ফজলুল হক এসেছিলেন, কটাক্ষ করে হোক বা যেভাবেই হোক, যে উদ্দেশ্যে জিনা বলেন না এই কথাটা, বাক্যটা উচ্চারণ করেছিলেন, nonetheless he did say it. When the tiger comes, the lambs move away to make space. So, who is a tiger? Tiger is not someone, শেরে বাংলা বলতে আমরা যেটা বুঝি, সেটা রয়্যাল বেঙ্গল টাইগার। It has honor and dignity, majestically carries itself. হিংস্র পশু কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইটেল দিই না। সো আজকে যারা রাজনীতি করছেন তাদের বোঝা দরকার,
the difference between the two. একটা হচ্ছে হিংস্রতা, গায়ের জোরে, যে ডিসঅ্যাডভান্টেজ, পলিটিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, জেন্ডার কারণে হোক, বিভিন্ন বৈষম্যতার কারণে হোক, একটা হিংস্র আচরণ। আরেকটা হচ্ছে carry yourself with dignity and majesty. At the same time, equality, সমতার কথা। So, আমি কনক্লুড করতে চাই, আরো বক্তারা আছেন, আমি শুনতে চাচ্ছি আরো বেশি। আজকে বাংলাদেশে আমাদের ফাউন্ডিং ফাদার, আমাদের জাতির পিতা, এবং স্মরণ করছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, চার নেতা সহ আমাদের বাংলাদেশের যে জন্ম, বাংলাদেশের যে ভীতি, এর সাথে আমাদের শেরে বাংলার যে পলিটিক্যাল এভলিউশন, পলিটিক্যালি উনি যে দর্শনটা এবং যে অবস্থানটা উনি নিয়েছিলেন, সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকের বাংলাদেশ। আই রিট্রাক্ট, আমি একটু নিজের থেকেই এই আজকের বাংলাদেশ বলতে একটু প্রচুর থেকে গেলাম। বাংলাদেশের জন্ম ছিল তার সাথে, তবে আজকের বাংলাদেশ আমরা সেই চেতনা থেকে হিউম্যান ডিগনিটি, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, এই তিনটা যে চেতনা, তার থেকে বাংলাদেশ আজকে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা দূরে সরে যাচ্ছি। একে ফজলুল হক যেমন একটা প্রাউড মুসলমান হিসাবে was a powerful secular voice, আজকে বাংলাদেশে আমরা অনেকেই সেই অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছি। আমরা অনেক সময় আমাদের অনেকেই মনে হচ্ছে যে আমরা trying to be holier than the Pope, born again মুসলমান হতে চাচ্ছি আমরা, as if আমাদের forefathersরা মুসলমান ছিলেন না, তারা জানেন না ইসলাম কি। অতিরঞ্জিত ভাবে we are trying to make a statement. Politically, we are flirting with these radical elements. এটা বাংলাদেশের জন্য শুভ নয়, আমাদের রিজনালি শুভ নয়, আন্তর্জাতিক বিশ্বের জন্য এটা শুভ নয়। আমাদের রোহিঙ্গা ইস্যু ইজ এ সিরিয়াস ইস্যু। আজকে আফগানিস্তান একটা ফেজ দিয়ে যাচ্ছে, সেখানে আমি মনে করি একে ফজলুল হকের দর্শনটা এমনই হওয়া উচিত যে মেজরিটি মুসলিমরা একটা সেকুলার প্রোগ্রেসিভ ভয়েস, একটা গর্জন তুলবে রয়্যাল বেঙ্গলের মতো সমষ্টিগতভাবে, যেখানে আমরা ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষকে আলিঙ্গন করব এবং একটা ঐক্যের গর্জন ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের মাটি থেকে। আজকে আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হচ্ছে মিডল ইস্টে, ইনক্লুডিং সৌদি আরেবিয়া। আমরা দেখছি বর্তমান যে নেতৃত্ব আছে, দে আর মুভিং টুয়ার্ডস আপনার লিবারালাইজেশন। ইউএতে শুনছি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ইনক্লুডিং মহাভারত, কম্পারেটিভ রিলিজিয়ন, এই ধরনের পুস্তিকা স্কুল লেভেলে বাধ্যতামূলক করছে যে একে অপরকে বোঝানোর জন্য। সো তাহলে আমরা কি দেখছি, এই ধারাটা যদি চলতে থাকে তাহলে সাউথ এশিয়া will be the only region যেখানে আমরা এই দাঙ্গা এবং কমিউনাল ডিসহারমনিটা থাকবে, unless Bangladesh plays a very crucial role. সেই রোলটা আমাদের শুধু কর্তব্য নয়,
এই ভূমিকাটাই আমাদের জন্ম হয়েছে এই ভূমিকাটা পালন করার জন্য। ইট ইজ আওয়ার বার্থ ক্রাই। এবং আমরা হচ্ছে লিভিং এক্সাম্পল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের সংবিধানের এই কথাটাই আছে, ধর্মনিরপেক্ষতা। আনফর্চুনেটলি আমাদের কনস্টিটিউশনাল গভর্নেন্স ইন্টারাপ্টেড হয়েছে পোস্ট বাংলাদেশ। লজ্জার বিষয় আমাদের জাতির পিতাকে শহীদ হতে হয়েছে বাংলার মাটিতে। আমাদের প্রথম প্রধানমন্ত্রী সহ 4 নেতাকে আমাদের যে লিডারশিপ ছিল ইনসাইড দ্য কাস্টডি উইদিন দ্য জেল হত্যা হয়েছে। আমরা যদিও জাতির পিতার হত্যার বিচার করতে পেরেছি, কিন্তু এখনো আমাদের লজ্জা কোথায় রাখবো? আমরা জেল হত্যা প্রথম প্রধানমন্ত্রী সহ 4 নেতার বিচার এখনো আমরা 25 বছর হয়ে গেছে, এখনো আমরা সেটা করতে পারিনি। এবং এই ইন্টারাপশন যে কনস্টিটিউশনাল গভর্নেন্সের জন্য ইন্টারাপশন হয়েছে, আমাদের মিলিটারি ডিক্টেটর এসেছে, স্বৈরাচার এসেছে, মার্শাল ল হয়েছে পাকিস্তানি কায়দায়। এবং আমাদের যে সেকুলার, যদি এটা আমাদের প্রিয়াম্বলে এখনো আছে, স্বাধীনতার ঘোষণাপত্র ইজ ইন দ্য সেম স্পিরিট, কিন্তু আমরা রাষ্ট্রের একটা ধর্ম দিয়েছিলাম। এবং তার সঙ্গে এখনো পর্যন্ত আমরা যে অ্যামেন্ডমেন্ট গুলা হয়েছে, 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করা সত্ত্বেও অটোমেটিক্যালি 72 সংবিধানে আমরা রিজারেক্ট করতে পারিনি, কিন্তু লাস্ট অ্যামেন্ডমেন্টে আমরা ইসলামের সাথে অন্য ধর্মকেও রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি। এবং সেটা যেটা আমাদের 72 সংবিধান, বঙ্গবন্ধুর সংবিধান, সেই সংবিধানে রাষ্ট্রের সাথে রাষ্ট্র একটা আর্টিফিশিয়াল এন্টিটি, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। বঙ্গবন্ধুর স্লোগান ছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেই জায়গাটাই বাংলাদেশে ফিরে যাওয়া খুবই প্রয়োজন। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মূল ধারা বাংলাদেশের জন্ম যেটার ভিত্তিতে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই জায়গায় ফিরে না যেতে পারছি, we are not only a danger to ourselves, but we may create danger for others. So সেই ভিত্তিতে, সেই প্রেক্ষিতে আজকে বাংলাদেশ থেকে শের বাংলার মতো বাঘিনীরা প্রজন্মে যারা আছো, আমরা সকলে একসঙ্গে গর্জন তুলতে চাই যে we believe in equality and no discrimination based on color, gender, caste or religion. এবং আমাদের বর্তমান যে সংবিধানটা আছে, এটা আমাদের বেসিক স্ট্রাকচার, অর্থাৎ আমাদের মূল যে সংবিধান, 72 সংবিধান, তার সঙ্গে সাংঘর্ষিক। এবং আমাদের কর্তব্য দায়িত্ব আমাদের মূল ধারায় 72 সংবিধানে ফিরে যাওয়া, যেটা বঙ্গবন্ধুর সংবিধান, আমাদের স্বপ্নের সংবিধান, যেটা ছিল ইন দ্য স্পিরিট অফ শের বাংলা ফজলুল হক। রাষ্ট্রের ধর্ম হচ্ছে সংবিধান। So with those words, I'm very honored যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন দুজনের মাঝে একটা আমার অভিজ্ঞতা বা অনুভূতি শেয়ার করার জন্য। এবং আপনাদের যে সম্মান বাংলা গৌরবায় আমি মনে করি চমৎকার উদ্যোগ করেছে। এবং বুঝিস আমার একটা কথা ছিল যে what Bengal thinks today, হ্যালো, the rest শোনা যাচ্ছে of স্যার? India thinks tomorrow. হচ্ছে স্যার। আজকে আমরা বলতে চাই, আমরা এই যেটা সেতু বন্ধন আমাদের দুই বাংলার ভিতরে, এবং আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, people to people contact, track 2, track 3 diplomacy, not just government to government, এটা যদি বাড়াতে পারি,
আদান প্রদান হয় আমাদের সাথে, আমাদের আইডিয়াস, আমাদের ফিলসফি, আমাদের জুরিসপ্রুডেন্স, আমাদের চেতনা, যেটা ডিপ 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 রুটেড অনেক আদি যুগ থেকে। তাহলে আমার মনে হয় আমরা যে চেতনার কথা বলছি, হিউম্যান ডিগনিটির কথা বলছি, সেটা দিক নির্দেশনা নট অনলি ফর দ্য রেস্ট অফ ইন্ডিয়া or subcontinent, but for the rest of the world. যেমনটি বাংলাদেশ আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করেছে, আমাদের এক্সিস্টেন্স একটা উদাহরণ, তবে একমাত্র উদাহরণ সাকসেসফুলি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করে আমরা নিজেদেরকে নিজের একটা রাষ্ট্র এবং সংবিধান গড়ে দিয়েছি। কোনো কলোনিয়াল পাওয়ার, তাদের কোনো পার্লামেন্টে একটা পার্লামেন্ট প্রয়োজন হয়নি, কোনো বড় ভাইয়ের বা বড় কোনো সুপার পাওয়ারের বা কোনো অকুপেশন ফোর্সের কোনো আমাদের আজ্ঞাবহ থেকে বা তাদের অনুমতি নিয়ে আমাদের কাজ করতে হয়নি। উই দ্য পিপল, আমাদের সংবিধান এইভাবেই শুরু হয়েছে এবং আমরা নিজেদেরকে নিজেরা সকল ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছি। All sovereign power of the Republic belongs to the people, and as a solemn expression of the will of the people is the Constitution. The Constitution is the supreme law, the supremacy of the Constitution. Any other law, which আমরা উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকি বাংলাদেশ হওয়ার আগে বা বাংলাদেশ হওয়ার পরেও যদি কোনো আইন প্রণয়ন করা হয় which is inconsistent with the Constitution and its basic structure and the fundamental rights, তাহলে to the extent of inconsistency is automatically void. এবং সে কারণে আমাদেরকে অর্জন করতে হবে এদেশের মানুষকে, কারণ আমরা হচ্ছে মালিক। আমি এই সূত্রেই আমার বক্তব্য শেষ করব যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্টে যে অধিকারটা দেওয়ার চর্চা শুরু করেছিলেন একে ফজলুল হক, সেই অধিকারটা নিশ্চিত করে আমরা আজকে মালিক। অসংখ্য ধন্যবাদ তানিয়াকে। মোহাম্মদ সেলিম উনি রয়েছেন আমাদের সঙ্গে, আপনি যদি বলেন। আপনি আজকে এই বিষয়টি চয়ন করার জন্য আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড জানাবো। বিচারপতি চিত্রধর বাবু বলেছেন যে উনি এই জমিদারি প্রথা বিলোপ, মহাজনী শোষণ থেকে মুক্ত মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, তাদের কথা এই উপমহাদেশে প্রথম নিয়ে আসেন ফোর ফ্রন্টে, সামনের সারিতে। এটা হচ্ছে প্রথম ব্যতিক্রম। বিস্তারিতভাবে ব্যারিস্টার তানিয়া আমির বললেন এবং বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের সঙ্গে রিলেটও করলেন। আমি যেটা আজকের দিনের ভারতের বা উপমহাদেশের সঙ্গে রিলেট করার চেষ্টা করছিলাম, প্রথমত কৃষির ব্যাপারটা বললাম এবং প্রান্তিক মানুষের জন্য তাকে সেন্টার করার চেষ্টা করলেন। তার সঙ্গে তিনি হাতিয়ার হিসেবে শিক্ষাকে ধরেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন শিক্ষা চেতনা আনবে, উদারতা আনবে, সংকীর্ণতা দূর হবে এবং এই জন্যই শিক্ষার উপর জোর দিয়েছিলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যখন বা হারমোনির কথা বলেছেন, ইন্টিগ্রেট করতে চেয়েছেন, তখন একদিকে যেমন বাঙালির যে স্বাভিমান, অন্যদিকে বাঙালি মুসলমান হিসেবে তার যে পশ্চাৎপদতা সেটা দূর করে তবে একটা সেম পেডেস্টালে নিয়ে আসার চেষ্টা করার দরকার। তার জন্য শিক্ষা প্রয়োজন, যেমন তেমনি ভূমির সংস্কার। সেটা তিনি ভূমি সংস্কার না বলে চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদারি প্রথা লোপ করে মহাজনী শোষণটাকে বন্ধ করে দিয়ে এই যাতে পায়ের তলায় মাটি পায় মানুষ, গরিব সাধারণ, বিশেষত তখন নমশূদ্র এবং মুসলমান যারা ভূমিহীন, তাকে যদি তার পায়ের তলায় সে মাটি খুঁজে পায় তাহলে সে যেমন বুক চিতিয়ে দাঁড়াবে নিজের হকের জন্য, অধিকারের জন্য, তেমনি মাথা তুলে দাঁড়াবে এবং যে হিউম্যান ডিগনিটি কথা বললেন আমার পূর্ববর্তী বক্তা, সেই হিউম্যান ডিগনিটি, মর্যাদা, সেটা স্বীকৃতি পাবে এবং ইকুয়াল লেভেল। তার লড়াইটা ছিল এইখানে। সেটা যেমন ছিল ভাষার প্রশ্নে, তেমনি ধর্মের প্রশ্নে, তেমনি জিওগ্রাফিক্যাল যে জিও পলিটিক্যাল সিচুয়েশনে তার যে অধিকার,
এই নিরিখে যখন আমরা দেখি, তার জন্য তিনি আপোষ করেননি। এই জন্য তাকে আপাত দৃষ্টিতে মনে হয় যখন সিদ্ধান্ত নিয়েছেন কতগুলো কনফিউশন বা কন্ট্রাডিকশনের ব্যাপার আছে, কিন্তু ওই সময়ের নিরিখে যে আমরা দেখি, তখন সেই সময় যেটা বেস্ট অ্যাভেলেবল অপশন ছিল, কারণ তার লক্ষ্যটা স্থির ছিল, তার মোটরটা ঠিক ছিল। আজকে যে শিক্ষার প্রশ্ন যখন এলো, তিনি যখন কলকাতা পুরসভার মেয়র হয়েছেন, তখন এই যে প্রাইমারি এডুকেশন, বস্তির ছেলে মেয়েরা, ওয়ার্কিং ক্লাস যাকে আমরা বলি, খেটে খাওয়া মানুষের এলাকাগুলোতে পুরসভা নেতৃত্বে কলকাতায় প্রথম এই সাবকন্টিনেন্টে। তার আগে ছিল যে পুরসভা ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, জল সরবরাহ করবে, কিন্তু তিনি প্রাইমারি স্কুল নেটওয়ার্ক তৈরি করলেন এবং তাতে একটা ফার্স্ট জেনারেশন লার্নার তারা শিক্ষিত হলো। তিনি আলাদা করে হিন্দু মুসলমান বলেননি, নারী পুরুষও বলেননি, কিন্তু যখন নেবারহুড স্কুল হবে, পাড়ার মধ্যে যখন স্কুলটা হবে, তখন গরিব অংশ যেমন আসবে, তেমনি মেয়েরা অংশগ্রহণ করবে। একইভাবে আজকে যে লেডি ওমেন কলেজ দেখছি, বা এই যে আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে জমি নিয়ে একটা এখন দীর্ঘ লড়াই হচ্ছে, সরকার আলিয়া বিশ্ববিদ্যালয় জন্য আমরা যে জমি দিয়েছিলাম, ইনসিডেন্টালি আমি ওই সময় এখানে মন্ত্রী ছিলাম, তখন ওইটা সংখ্যালঘু উন্নয়নের জন্য পুরোনো ফাইল গেটে বার করা হলো। আজকে যেখানে লেডি ওমেন কলেজ দাঁড়িয়ে আছে, ন্যাশনাল মেডিকেল কলেজ দাঁড়িয়ে আছে, মৌলানা আজাদ কলেজে যেটা ইসলামিয়া কলেজ ছিল অবিভক্ত বাংলার, তার যে খেলার মাঠ ছিল, এগুলো সব তিনি শিক্ষার জন্য অ্যালট করে দিয়ে গেছিলেন। তার সময় যে কখনো যখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তখন মেয়েদের শিক্ষা, সংখ্যালঘুদের শিক্ষা, মুসলমানদের, সংখ্যালঘু বলেননি, তাদের কিভাবে হবে তার জন্য। পরবর্তীকালে সেখানে সরকার নানা রকম উপক্রম নিয়েছে, লেডি ওমেন কলেজ তো আছেই, কিন্তু পরে আমরা সেটাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সেই জমিটা দেওয়া হলো। আজকে যে সরকার আছে তারা আলিয়া বিশ্ববিদ্যালয় সেই জমিটা নিয়ে আবার অন্য কাজে দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছে। আমি রেলেভেন্সটা বাড়ার জন্য বলছিলাম, তখন তিনি ভেবেছিলেন যে কলকাতার মতো একটা বড় শহরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, আজ যদি রিসোর্স না থাকে, কালকে যদি রিসোর্স মোবিলাইজ হয়, জমি পাওয়া যাবে না, তাহলে কোথায় গড়ে উঠবে? পাকশাঘাসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়। এটা একটা বিষয়। একইভাবে আমরা দেখলাম যে তিনি যখন বলছেন যে জমিদারি মহাজনী প্রথা উচ্ছেদ করতে হবে, তিনি বলেছেন তা ছাড়া কখনোই কৃষকের মুক্তি হবে না। এটা আজও সত্য। আজও যেমন কবির ভাষায় বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, তাকে সঙ্গে নিতে হবে, আবার ম্লান মুখে ভাষা জোগাতে হবে। সেই কাজটা তিনি করেছিলেন বলে তিনি জনপ্রিয় হয়েছিলেন, এবং সেই জনপ্রিয়তার জেরে তিনি জিন্নার সঙ্গে যেমন তার নীতিগত অবস্থান নিয়ে লড়ে গিয়েছেন, তৎকালীন কংগ্রেস নেতৃত্বের বিরোধিতা সত্ত্বেও তিনি নিজে আগে অনড় থাকার চেষ্টা করেছেন। অনেক সময় তাকে বাধ্য হয়ে কোণঠাসা করার জন্য এমন দিকে ঠেলে দেওয়া হয়েছে যেটা তার মনোপুত হয়নি। পরে তিনি সেটা নিয়ে রিগ্রেটও করেছেন, কিন্তু তিনি তার জেদের জায়গা থেকে সরেননি। আর বাংলার মানুষ, বিশেষত বাঙালি, তারা তাকে গ্রহণ করেছিল কারণ তিনি খুব সাদা মাটা ভাষায় তাদের কথা বলেছেন। আজকের দিনে যেমন আমরা কমিউনিকেশনের কথা বলি, কানেকশনের কথা বলি, তখন তো সব এত মিডিয়া ছিল না, কিন্তু খাদ্যের সংকট আছে, তিনি ডাল ভাতের রাজনীতির কথা বললেন, ডাল ভাতের জন্য। এই যে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া যে সরকার হলে আমি ডাল ভাতের ব্যবস্থা করব, ডাল ভাতের লড়াই, খুব সাদামাটা কথা। একইভাবে তিনি কালা কানুনগুলোর বিরুদ্ধে, আজকে আমাদের দেশে সেডিশন অ্যাক্ট হচ্ছে, ইউএপি হচ্ছে, যখন খুশি পাবলিক সেফটি অ্যাক্ট লাগিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য এখানে মানবাধিকার সংগঠন, বামপন্থী সংগঠন, অন্য গণতান্ত্রিক সংগঠন, বিরোধী যারা আছে, তারা যখন এটা নিয়ে লড়াই করছে, তখন তিনি বলেছে যে পাবলিক সিকিউরিটি অ্যাক্ট এটসেট্রা এগুলো বাতিল করতে হবে, এবং সেটা চেষ্টা করেছেন পরাধীন ভারতে। এটা হচ্ছে তার দূরদৃষ্টি। আমি যে বিষয়টার জন্য বলছিলাম অতিক্রম করেছেন, অর্থাৎ তিনি তার পিরিয়ডকে অতিক্রম করে এই জন্য ব্যতিক্রমী হয়েছেন। আজও তিনি ব্যতিক্রম। পরবর্তীকাল তিনি সেই সময় যখন কৃষকদের কথা বলছেন, তিনি তার ম্যানিফেস্টোতে স্বাধীনতার পরেও তিনি কিন্তু তার জায়গা থেকে নড়েননি, যেটা ব্যারিস্টার আমির সাহেব বললেন, যে ওই যে লাহোর রেজলিউশন যেটা উনি মুভ করেছিলেন, সেখানে স্টেট আর স্টেটস এর ব্যাপার, ফেডারেশন আর কনফেডারেশনের ব্যাপার, পরে জিন্না সাহেব কিন্তু 40-এর পরে বলেননি যেটা স্টেট না স্টেট, টিল 1946 কনফিউশন রিমেইন্ড। আম্বেদকর, বি.আর. আম্বেদকর তখনই 40-এর লাহোর প্রস্তাবের পরেই একটা লেখা লেখেন, আর্টিকেলস,
তাতে তিনি এটা মেনশন করেন যে সভারেন স্টেটস এর কথা বলা হচ্ছে, সেটা কি ফেডারেশন হবে অথবা কনফেডারেশন হবে। পরে অন্যান্য লেখকরাও পয়েন্ট আউট করেন। গা বাঁচানোর জন্য জিন্না সাহেব বলেন যে ওটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, কিন্তু প্রিন্টিং মিস্টেক হলেও 40-এর পরে, সেটা ফজলুল হক সাহেব ভালো ধরেছিলেন, বুঝেছিলেন, 40-এর পরে বেশ কয়েক বছর মাদ্রাজ অধিবেশনের পরবর্তীকালে সেই স্টেটসই লেখা হয়েছে। কোন নথিতে মুসলিম লীগের 42-46-এ এটা স্টেটস নয় সেটা বলা হয়নি, পরে 46-এ বলা হয়, এবং সেখানেই কিন্তু বাংলাদেশের বীজ বপন করা ছিল। কারণ বাংলাদেশে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, একে ফজলুল হক এবং অন্যরাও, ভাষা আন্দোলন, অন্যান্য আন্দোলন তো ছিলই, তো সেখানেই বলা হয়েছিল যে এই যে রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং আমরা আমাদের সার্বভৌম রাষ্ট্র গঠন করতে পারি, এই অধিকারটা বারবার ফিরে এসছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছেন, 46-এর নির্বাচনের দোহাই দিয়ে বলেছেন, মানুষ সমর্থন করেছিল যে ম্যানিফেস্টোর ভিত্তিতে, তাতেই এই কথা বলা আছে যে রাষ্ট্র আমি করতে পারি। আর তার ফলে একটা সংগ্রাম হয়েছে। আজকে যে বাংলাদেশ দেখলে আরো খুশি হতেন, কারণ তিনি এটাই চেয়েছিলেন যে এক অখণ্ড বাঙালি জাতিসত্তা, তাকে ধর্মের নামে বিভাজন নয়, তার যে সেকুলার ভ্যালুস, ধর্মনিরপেক্ষ নীতি, তার সঙ্গে দাঁড়িয়ে আমাকে আমার ভাগ্য নির্ধারণ করার অধিকার দেওয়া হবে না কেন। এই লড়াইটা, এই লড়াইয়ের পরবর্তীকালে রাজনৈতিক প্রকাশ, যেটা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই এবং তার মধ্যে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের গঠন, যেটা তানিয়া বলেছেন, তার বলা সাজে, আমার বলা সাজে না, আমি অন্য দেশের নাগরিক, কিন্তু যে ভ্যালুস, যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে বাংলাদেশ গড়ে উঠেছে, এতজন মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন, সেই ভ্যালুসটাকে রক্ষা করা একটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং সেখানেই হচ্ছে সৌহার্দ্য এবং সম্প্রীতির প্রশ্ন, ইকুয়াল রাইটস এর প্রশ্ন। সেখানে দাঁড়িয়ে জাতি, ধর্ম, ভাষা, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সবার অধিকার, এটাই তো মানবতার একটা বড় জয়, সাম্যের এবং মৈত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানেই এই চ্যালেঞ্জটা আসুক না কেন, এই উপমহাদেশের যে কোনো প্রান্তে আসুক না কেন, এখন অনেক বড় হয়ে দেখা দিচ্ছে, তার বিরুদ্ধে যখন লড়াইটা লড়া হবে, সেখানে আবুল কাসেম ফজলুল হকের উদাহরণ, তার লড়াই, তার চিন্তা, তার চেতনা এবং তার শিক্ষা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সেলিম দাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা ফয়জুল হক রাজু, উনি বলবেন। ধন্যবাদ আপনাকে সৌম্যদা, এবং আপনার মাধ্যমে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আজকের যে মহতি আয়োজন, সেই জন্য প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এখানে প্যানেলিস্ট যারা আছেন সর্বজন শ্রদ্ধেয়, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা, 71 সালের অন্যতম আমাদের যে একজন আমাদের সামনে মানে লিভিং লিজেন্ড, আমাদের ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন পশ্চিম বাংলা থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সেলিম সাহেব, এবং আমাদের বাংলাদেশের অন্যতম একজন প্রতিনিধিদশা আমাদের সমকালীন সময় ব্যারিস্টার তানিয়া আমির, সকলে বক্তব্য রেখেছেন। সকলের বক্তব্য মোটামুটি শোনার আমার সৌভাগ্য হয়েছে। এবং এর আগে আরেকজন কীর্তিমান পুরুষ, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি চিত্ততোষ মুখার্জি, উনি বলে গেছেন কথা, ওনার কথা আমি অল্প একটু শুনতে পেয়েছি, বিকজ আই হ্যাড সাম টেকনিক্যাল গ্লিচেস, ওই জন্য আই ওয়াজ নট বিং এবল টু কানেক্ট। তো এনিওয়েজ আমি মাফ চেয়ে নিচ্ছি, সেজন্য অ্যাপোলজিজ। আমি যেটা বলতে চাচ্ছি, মোটামুটি আদ্যপান্ত সবই আলোচনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি নাথিং মাচ রিমেইনস টু বি সেইড, বাট স্টিল শেষ বক্তা হিসেবে কিছু কথা বলতে চাই। এই যে আজকে যে আমরা রাজনীতি করছি বা রাজনীতির আমরা দেখি, তার পিছনে যে আমরা দেখছি যে সাম্প্রদায়িক বিষবাষ্প যেটাকে বলছে অনেকেই, যে এখানে কমিউনাল একটা আনরেস্ট করার চেষ্টা দুই বাংলাতেই দেখছি, এবং ভারতবর্ষ জুড়ে বা আমাদের দেশে, ইভেন ইন পাকিস্তান, আমরা যদি উপমহাদেশকে নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখি যে এখানে একটা আনরেস্ট আছে। এবং এই যে ধর্মের কার্ডকে, অর্থাৎ রিলিজিয়াস কার্ডকে ব্যবহার করে পলিটিক্সকে প্রভাবিত করা, এই রাজনীতি কিন্তু তখন ছিল না। এবং এটার জন্য শেরে বাংলা তার প্রায় উপর, অর্থাৎ 50 বছরের অধিক কাল উনি রাজনীতি করেছেন দুই বাংলাতেই। এবং আমরা জানি যে
গোড়াতে 1906 সালে মুসলিম লীগের মাধ্যমে রাজনীতির সূত্রপাত হলেও একটা সময় কিন্তু যখন উনি দেখেছেন যে মুসলিম লীগ ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাচ্ছে রাজনীতিতে, উনি কিন্তু সেটাকে সরিয়ে নিয়েছেন, হি অপটেড আউট। এবং 54-এর যে আমাদের এই ভূখণ্ডে যে ইলেকশনটি হয়েছিল যুক্ত ফ্রন্টের, সেখানে কিন্তু রাজনৈতিক যে আপনার ওপিনিয়নের ডিফারেন্স অথবা আদর্শ যে চিন্তা ভাবনার যে জায়গা ছিল, সেখানে ডিফার করলেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানী এবং শেরে বাংলা হাফিজুল্লাহ তারা এক মঞ্চে এসে উপস্থিত হন আমাদের এই জাতিকে রক্ষার জন্য, যে মুসলিম লীগ একটি সাম্প্রদায়িক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় এবং তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা যেভাবে মুসলিম লীগকে ব্যবহার করছিল, তারপর শেরে বাংলা হাফিজুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং সেখানে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল, এই তিন নেতার মাধ্যমে বলা হয়েছিল যে হক ভাসানী সোহরাওয়ার্দীর নৌকা। এবং তখন থেকে কিন্তু নৌকার যাত্রা শুরু। এবং আমাদের এখানে যে এই যে আমরা যে আজকে বলি বাঙালি জাতীয়তাবাদের যে বা বেঙ্গলি ন্যাশনালিজম, এর যে উন্মেষ, এর যে অভ্যুদয়, এর যে ভেরি ফাউন্ডেশন, সেটা কিন্তু শেরে বাংলার হাত ধরে। তার কারণ হচ্ছে শেরে বাংলা যখন সর্বভারতীয় রাজনীতিতে উনি চলে যান, অর্থাৎ ওই বাংলায় থেকে উনি যখন রাজনীতিটা শুরু করেন, তখন কিন্তু রাজনীতি অত্যন্ত কঠিন ছিল। এই মুসলিম লীগের পরে উনি কিন্তু লেখাপড়ার জন্য কলকাতাতেই বেশিরভাগ সময় কাটিয়েছেন। এর মাধ্যমে ওনার একটা বিশেষ সামাজিক এবং রাজনৈতিক একটা পরিচিতি লাভ করে। দেখতে পান যে কৃষকরা নিষ্পেষিত, গরিবরা, বিশেষ করে যারা ডাউন ট্রডেন ছিল, অর্থাৎ প্রান্তিক লেভেলের যারা থাকে আমাদের এই বাঙালি কি মুসলমান কি হিন্দু, তারা সকলে নিষ্পেষিত ছিল। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থার অধীনে ব্রিটিশদের আন্ডারে যখন শাসন, তখন উনি চাচ্ছিলেন যে একটি বেঙ্গলি লোয়ার মিডল ক্লাস সৃষ্টি হোক। এবং এই মিডল ক্লাসটা সৃষ্টি করার জন্য, বেঙ্গলি লোয়ার মিডল ক্লাস সৃষ্টি করতে গিয়ে ওনাকে প্রথমে মনোযোগ দিতে হয়েছে শিক্ষার উপরে। উনি এলিমেন্টারি স্কুল অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেটা, ওটা উনি ব্যাপকভাবে চালু করেন যখন উনি শিক্ষামন্ত্রী হন 1918 সালে প্রথম। এবং এরপরে উনি কিন্তু কয়েকবার শিক্ষামন্ত্রী হওয়ার সুযোগ লাভ করেছিলেন। এন্ড যখন উনি অবিভক্ত বাংলার শুধু প্রধানমন্ত্রী নয়, আমরা যে সমগ্র বাংলা ভাষাভাষী বাঙালি আছে সারা পৃথিবীতে, তাদের সর্বপ্রথম প্রধানমন্ত্রী উনি বাংলা ভাষাভাষীদের। এই জন্য যে 1937 সালের আগে কিন্তু কখনো সাধারণ নির্বাচনই হয়নি ব্রিটিশদের আন্ডারে। তো সেই অর্থে উনি সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী এবং এটি একটি বিরল সৌভাগ্য আমাদের যে উনি এই বাংলার ভূমিপুত্র, অর্থাৎ এখানকার উনি সান অফ দি সয়েল। এবং এখান থেকে উনি ওই বাংলাতে গিয়ে তৎকালীন সময় আমরা জানি, এই কথাটি হয়তো বললে একটু অন্যরকম শোনাবে আজকে, যে মোটামুটি হিন্দু ডমিনেন্সটা কিন্তু বেশি ছিল তখনকার দিনে। আমরা যেটা বলে থাকি যে রাজনীতিটা ড্রয়িং রুম ভিত্তিক বলা হতো, এটা কিন্তু বাঙালি মুসলমান জমিদারদের সঙ্গে এটা লিমিটেড আকারে ছিল, অথবা ওই বাংলায় যে আমরা পশ্চিম বাংলায় হিন্দুদের যারা ছিলেন রাজনৈতিক তখনকার সময় নেতৃবৃন্দ, তারা কিন্তু সকলে মোটামুটি হিন্দু সমাজেরই ছিল। সেরকম একটা জায়গাতে নিজেকে রিপ্রেজেন্ট করে বা আমাদের এই বাংলার মানুষকে রিপ্রেজেন্ট করে সেখানে একটা রাজনৈতিক সর্বোচ্চ আসনে যাওয়া, এটি চাকচিকাতির কথা নিশ্চয়ই নয়। এবং সেই যে ওনার যে জনগণের ভিতরে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের মাঝখানে নিজেকে জনপ্রিয় করে তোলা এবং একটা যে তাদের টু উইন দেয়ার কনফিডেন্স, এটা কিন্তু আরেকটি বড় একটি বিষয়। কারণ ওরকম একটি সমাজ ব্যবস্থা, এরকম একটি রাজনৈতিক এবং সামাজিক রাজনৈতিক অবস্থার ভিতর দিয়ে ওনাকে লড়াই সংগ্রাম করে কিন্তু ওরকম একটি অর্জন করতে হয়েছে, যেটি নিঃসন্দেহে বলা যায় যে উনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। আর আমরা আরেকটি জিনিস জানি যে শিক্ষা বিস্তারের মাধ্যমে উনি যে মানুষকে সচেতন করতে পেরেছিলেন, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল বাঙালিদেরকে, আপনার মানুষের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের যে সন্তানরা তারা স্কুলে যাওয়া কলেজে যাওয়া শুরু করলো। আপনি দেখেন যে টেইলার হোস্টেল, কারমাইকেল হোস্টেল, তারপরে আপনার আমাদের এদিকে সেই অজপাড়াগায় গ্রামে বরিশালে চাখার ফজলুল হক কলেজ যখন উনি করেন 1940 সালে, উনি নিজের খরচে প্রায় 2-2.5 লক্ষ রুপি খরচ করেছিলেন ওই সময়, নিজের গাটের টাকা। এবং টাটা কোম্পানিকে উনি নিয়ে আসেন একটা অজপাড়াগায় গ্রামে, একদম অন্ধকার একটি জায়গায়, সেখানে উনি বিশাল একটি কলেজ করেন এবং সেটি এক ধরনের বিশ্ববিদ্যালয়ের আকার রূপ ধারণ করে ইভেনচুয়ালি। তো এছাড়া উনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি না হতো তাহলে আমাদের 1952 সালের যে মহান ভাষা আন্দোলন, which is one of the
ফাউন্ডিং পিলার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, সেটা হতো কিনা আমার সন্দেহ। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য উনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কতবার দাঁড়িয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় করার পক্ষে ব্রিটিশদেরকে বোঝানোর জন্য, এবং সকল যারা স্টেক হোল্ডার ছিলেন তাদেরকে একটি মতৈক্যে আসার জন্য। এবং পরবর্তীতে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। এবং এখানে আমি বলতে পারি যে আমাদের মহান নেতা শেরে বাংলা ফজলুল হকের একটি অনবদ্য অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়। তাছাড়া ইডেন কলেজের কথা এসেছে, অন্যান্য কথা এসেছে, সেই রাজশাহীতে আদিনা ফজলুল হক কলেজ, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ থেকে শুরু করে, তারপরে নারী শিক্ষা মন্দির যেটি পরবর্তীতে ওমেন্স কলেজ হয়েছে, সেন্ট্রাল ওমেন্স কলেজ হয়েছে, এই থেকে শুরু করে অনেক কিছু করেছেন শিক্ষার জন্য। এবং সবচেয়ে বেশি উনি গুরুত্ব দিয়েছিলেন যে মানুষে মানুষে যে একটি সম্প্রীতি, অর্থাৎ বাঙালি মুসলমান এরা সত্যিকার অর্থে একে অপরের ভাই, এই জিনিসটি কিন্তু উনি রাজনীতির মাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে পেরেছিলেন। এবং এই জন্যই বলেছি আমার বক্তব্যের শুরুতে আজকে যে মানুষের ভিতরে যে একটি আস্থার জায়গা, অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি যে আস্থা আজকে যেটি নেই, তো রাজনীতিকে একটি কার্ড, ধর্মকে একটি হিসাবে ব্যবহার করা হয়, সেটি কিন্তু তিনি করেননি কখনোই। উনি সেই জায়গাটিতে চাইলে, এবং আমরা জানি যে আশুতোষ মুখার্জি উনি বলেছিলেন যে শেরে বাংলা হচ্ছে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক, তার পায়ের মাথার থেকে পর্যন্ত খাঁটি মুসলমান, এট দ্য সেম টাইম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উনি খাঁটি বাঙালি। তো এই যে বাঙালি এবং মুসলমান, এই একটা যে অদ্ভুত একটা তার ভিতরে একটা যে সম্প্রীতির একটি জায়গা ছিল, সেইটি কিন্তু উনি তুলে ধরতে পেরেছিলেন। উনি ধর্মের উপরে বাঙালিত্বকে স্থান দিয়েছিলেন। আজকের দিনে এটি অবশ্যই একটি বিরল, এবং সেই জন্য নিঃসন্দেহে শেরে বাংলা একে ফজলুল হক অনবদ্য এবং অনন্য অনেক রাজনীতিবিদের মাঝে। এবং 40 সালের লাহোর প্রস্তাবের কথা এসেছে। লাহোর প্রস্তাব নিঃসন্দেহে একটা বড় ধরনের ক্যানভাসে উনি দেখিয়ে দিয়েছিলেন রাজনৈতিক একটা ডিরেকশন, এটাকে বলবো আমরা, যে এর মাধ্যমে উনি একটা দিক নির্দেশনা দিয়েছিলেন যে আগামীর আমাদের যে ও যে এখানে রাজনীতি হবে, এবং আমাদের যে এখানে ইন্ডিপেন্ডেন্সের একটি ব্যাপার আছে, অর্থাৎ আমাদের যে স্বাধীন যে একটা দেশের সম্ভাবনা, সেটি উনি একটি নির্দেশনা দিয়েছিলেন। যার কারণে আমরা দেখি যে 1966 সালে 1966-এ বঙ্গবন্ধু যখন মানে 54 এর পরে আপনার যে আন্দোলনটা শুরু হলো মোটামুটি, তখন থেকে কিন্তু একটি জাতীয়তাবোধের বাঙালির ভিতরে একটি, আমাদের এই জায়গায় অন্তত আমাদের এই বাংলায় একটি চেতনা কাজ করা শুরু করে যে স্বাধিকার আন্দোলনের বিষয়টি। এবং ওটার ম্যাচুরিটিটি আসে 66-এর সময়, যখন বঙ্গবন্ধু 6 দফা পেশ করেন। 6 দফার প্রথম দফা ছিল, বঙ্গবন্ধু বলেছিলেন যে উই ওয়ান্ট ইমানসিপেশন অন দ্য বেসিস অফ লাহোর রেজলিউশন। আমরা আমাদের যে স্বাধিকার সেটার একটা ভুক্তি, উই ওয়ান্ট, এটার উনি কিন্তু এলাবোরেট করেছিলেন। এবং এটা কিন্তু মানুষ তাৎক্ষণিকভাবে গ্রহণ করে, কারণ মানুষ পটে ছিল যে 1940 সালে শেরে বাংলা প্রদত্ত লাহোর প্রস্তাব, তার মাধ্যমে এখানে একটি স্বাধীন বা একটি ইন্ডিপেন্ডেন্ট একটি রাষ্ট্র ব্যবস্থার সূচনা করা যায়। এবং এটি কিন্তু পলিটিক্যালি বিক্রয়যোগ্য একটি আপনার প্রোগ্রাম ছিল। নাহলে আপনি যদি সেলেবল না হয় একটা পলিটিক্যাল আইডিয়া বা এজেন্ডা, তখন কিন্তু সেক্ষেত্রে গণমানুষের সম্পৃক্ততা বা ক্রস সেকশন অফ দ্য পিপল ক্যানট বি এনগেজড। সো এখানে বঙ্গবন্ধু এক ধরনের, এটাকে একটা রিলে রেসের মতো, what Shere Bangla started in 1940, Bangabandhu eventually took it to a great finishing in 1971. And of course, আমাদের যারা মুক্তিযোদ্ধারা ছিল, বীর সন্তানরা ছিল, তারা উজ্জীবিত ছিল, তারা বঙ্গবন্ধু সেই দীক্ষায়, সেই রাজনৈতিক স্লোগানে বিশ্বাস করেছিলেন যে পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা। এবং এর মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় দেখি, এবং যে অভ্যুদয় আজকের এখানে উপস্থিত ওয়ান অফ দি আমাদের পিলার্স of our great struggle, আমাদের সম্মানিত ব্যারিস্টার আমির ইসলাম সাহেব উনি আছেন। উনি একজন নিজেই লিভিং লিজেন্ড, উনি দেখেছেন। এবং উনি এখানে, আমরা তাই সৌভাগ্যবান যে, কারণ দেখেন অনেকেই শেরে বাংলাকে, অনেকে বঙ্গবন্ধুকেও দেখেননি। আমি বঙ্গবন্ধুকে দেখার সুযোগ পেয়েছি, বাট আমাদের এখন আমরা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখছি, ওনার কন্যাকে দেখছি, এমন হাসিনাকে দেখতে পারবে না। তো আমরা এই যে আজকে চর্চা করছি, এটা কিন্তু প্রয়োজন ছিল, বিকজ এই যে আমাদের যে ইতিহাসের যে ক্রোনোলজি,
এটা যদি আমরা মেনটেন করি না করি এবং এটার যদি আমরা চর্চা না করি ঠিক, তাহলে পরে হবে কি, এই যে মৌলবাদী শক্তি, অপরিণামদর্শী যেসব শক্তি এবং আজকে যারা আস্ফালন করছে ধর্মের নামে, ধর্মকে ব্যবহার করছে পলিটিক্সে তাদের নিজস্ব এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য, এই সব কিছু কিন্তু চলে আসবে সামনের ফ্রন্টে যদি আমরা এই জায়গায় আত্মসচেতনমূলক কাজটি না করি। ইট উইল বি আওয়ার ফেলিয়ার রাদার দেন দেয়ার, আপনার বলবো যে তাদের যে জয় সেটা। কারণ আমরা আমাদের ভুলের জন্য খেসারত দিয়েছি এর আগে অনেক। দুই বাংলার ভিতরে মেলবন্ধন বন্ধুত্বের আরো প্রগাঢ় হোক, আরো ঘন হোক, এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটি করেছে আজকের দিনে মনে হচ্ছে যে এটি হয়তো বা ছোট কিছু, কিন্তু আই এম শিওর যে উইথ টাইম this will evolve into a greater platform ইনশাআল্লাহ। এবং এতে করে আমরা দুই বাংলার এই যে হিন্দু হোক মুসলমান হোক বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে একটা সৌহার্দ্য থাকবে। শেরে বাংলাকে কিন্তু জবাবদিহিতা করতে হয়েছিল 1954 সালে, যখন উনি 54 এর যুক্ত ফ্রন্ট ইলেকশনের সময় কলকাতায় গিয়েছিলেন। আপনি সেলিম সাহেব আছেন এখানে, পারহ্যাপস ইউ নো অ্যাবাউট দিস, দ্যাট উনি ওখানে গিয়ে আবেগী হয়ে গেছিলেন। গ্র্যান্ড হোটেলে কলকাতায় উনি সাংবাদিক সম্মেলন হয়েছিল, ওখানে উনি বলে ফেলেছিলেন যে আই সি নো ডিফারেন্স বিটুইন দি টু কান্ট্রিজ এক্সেপ্ট জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। সো এটা বলাতে ওনাকে পাকিস্তান সরকার দেশে আসার পরে ওনাকে 92 ক ধারা দিয়ে ওনাকে হোম অ্যারেস্ট করে এবং ওনার সরকারকে ডিসমিস করে দেয় এবং আদমজিতে দাঙ্গা বাঁধিয়ে দেয়। সো আমরা এই ইতিহাসগুলি জানি, আজকের দিনের প্রজন্ম অনেকেই এসব জানে না। কারণ একটি দেশ, একটি দেশের অভ্যুদয়, একটি রাষ্ট্র, বিশেষ করে আমরা তো নেশন স্টেট, আমরা হচ্ছে জাতি রাষ্ট্র, জাতি রাষ্ট্রের কাঠামো স্ট্রাকচারাল যে ফাউন্ডেশন সেটা কিন্তু অনেক আগে শুরু হয়। জাতিসত্তার বিকাশ যদি না হয়, জাতীয়তাবাদের উন্মেষ যদি না ঘটে এবং সেখানে যদি একটা আপনার চেতনা কাজ না করে এই ধরনের, তখন কিন্তু ওই জায়গাটা যাওয়া তো পিনাকেলে যেতে হয়। সেই জায়গাটা যেতে হলে ক্রমান্বয়ে যেতে হয়। ইট ইজ এ প্রসেস, অ্যান্ড এটা শুরু করেছেন নিঃসন্দেহে শেরে বাংলা ফজলুল হক, এবং এর ভিতরে অনেক আমাদের যোদ্ধারা আছেন, অনেক জ্ঞানী গুণীরা আছেন, আত্মদান করে গেছেন। আমরা অবশ্যই তিতুমিরের মতো বীরের কথাও জানি, ব্রিটিশ লড়াইয়ে উনি অগ্রগামী ছিলেন, অগ্রাসী সেনা ছিলেন। এরকম আরো অনেকে আছেন যে যার ক্ষেত্রে তার অবদান রেখেছেন। তবে সব একটি বই আছে, বইটি আমার মনে হয় পড়া উচিত। বইটি লিখেছেন আবুল মনসুর আহমেদ, প্রখ্যাত ইতিহাসবিদ। উনি লিখেছিলেন, বইটির নামকরণ হয়েছে শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, এবং ওই বইয়ের প্রাথমিকভাবে উনি লিখেছেন যে 1940 সালে শেরে বাংলাকে ফজলুল হক লাহোরে যা শুরু করেছিলেন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি রক্তক্ষয়ী যুদ্ধ এবং আন্দোলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দিয়ে দেন, এবং এর বাইরে অন্য কোনো ইতিহাস অন্তত বাঙালির নেই, এই কথাটি উনি বলেছেন। তো এটা হয়তো অন্যরকম একটি আমরা ন্যারেটিভ আনতে পারি পরবর্তী আলোচনার মাধ্যমে। বাট আজকের দিনে শেরে বাংলার প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা, এবং আমরা আশা করছি যে বাংলার মাধ্যমে আমরা আমাদের যারা প্রয়াত হয়েছেন, অনেক বাঙালি আছেন দুই বাংলাতেই, তাদেরকে সকল যারা স্মরণীয় এবং বরণীয় তাদেরকে আমরা তাদের ইতিহাস নিয়ে চর্চা করব, তাদের ব্যাপারে আলোচনা করবো। এবং এটা শুধু আমরা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডেই থাকবো না, আমরা নিশ্চয়ই মুখোমুখি হব, সামনাসামনি হব, এবং দেয়ার উইল বি লট অফ ইন দি ডেজ টু কাম ইনশাআল্লাহ। তো আমি এই বলে সকলকে ওয়ান্স এগেইন great thanks to Bangla Worldwide and all the participants tonight here, and inshallah দেখা হবে। Thank you so very much. ধন্যবাদ। জয় বাংলা, ধন্যবাদ। জয়, এবং শেরে বাংলা অমর হোক। ধন্যবাদ রাজু, ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য। আমরা অনেকক্ষণ ধরে এই বিষয়ে আলাপ আলোচনা করলাম, আমরা পরবর্তীকালেও করব। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এই কথা বলে আমরা মুক্তিযুদ্ধের 50 বছর উপলক্ষে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে আমরা একটি সংকলন প্রকাশ করছি, এবং এই সংকলনের যিনি আপনারা খুশি হবেন, বিখ্যাত যে সাংবাদিক গফফার চৌধুরী, উনি এই সংকলনের কাজে অভিভাবক করছেন, এবং বিখ্যাত আপনার চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ তার, যিনি ফ্রান্স থেকে এই সংকলনটির প্রচ্ছদ এঁকে পাঠিয়েছেন, এবং বিভিন্ন ডাইমেনশনে
মানে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সাংস্কৃতিক আন্দোলনকে কেন্দ্র করে এই ৭৫ জন লেখকের একটা সংকলন আমরা প্রকাশ করব। আমরা বাংলাদেশ সরকার আমাদেরকে বলেছে 18ই ডিসেম্বর বাংলা একাডেমিতে এটা প্রকাশ করার জন্য। আমরা মনে করি যে সেখানে দেখা হবে ঢাকাতে, এবং যেটা আমরা চাইবো ওই দিন এই সংকলনটা প্রকাশিত হোক। আর 14, 15, 16 জানুয়ারি আমরা চাইছি যে আমরা দ্বিতীয় আন্তর্জাতিক বাংলা সম্মেলন, বাঙালি সম্মেলন কলকাতায় করার জন্য, যদি কোভিড পরিস্থিতি ঠিক থাকে, আমরা সেটা সম্মেলনটা করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান